আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মহোদয় 4 নং শেখপুরা ইউনিয়ন পরিষদ মোহাম্মদ মমিনুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মোহাম্মদ আনারুল ইসলাম ভাইকে চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। অসংখ্য মোবারকবাদ। এ পর্যায়ে মহামূল্যবান বক্তব্য নিয়ে আসতেছেন অত্র ইউনিয়নের গর্ব 4 নং শেখপুরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ মমিনুল ইসলাম। তিনাকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর 45তম মৃত্যুবার্ষিকী। আমরা বাঙালি জাতি, যেই মানুষটি এত কষ্ট করে নিজের জীবন যৌবন অর্ধেকে কাটিয়ে দিয়েছিলেন এই কারাগারে, শুধুমাত্র বাঙালি জাতি আমাদেরকে নিপীড়ন নির্যাতনের হাত থেকে রক্ষা করবার জন্য 1975 সালের 15ই আগস্ট কিছু বিপদগামী সেনা কর্তৃক বঙ্গবন্ধুর পরিবার, ছেলে মেয়ে, ছেলের বউ, এমনকি ছোট্ট শিশু রাসেল, তাকেও এই সেনারা রেহাই করেনি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের বেহেশতবাসী করেন। যে মানুষটি এই বাঙালি জাতির জন্য অনেক কষ্ট করে গেছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় এই বাঙালি জাতির জন্য একটি স্বাধীন সার্বভৌমত্ব আমাদেরকে দিয়েছেন। আমরা যারা এই প্রজন্ম আছি, আমাদের পরের প্রজন্ম এইভাবেই যেন এই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আমরা পালন করতে পারি। আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে আমি আজকে যারা নৃশংসভাবে হত্যা করেছিলেন তাদের বিচার হয়েছে। আমরা বাঙালি জাতি, আমরা বাংলায় কথা বলি একমাত্র এই মানুষটির জন্য। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য মোবারকবাদ অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ মমিনুল ইসলামকে তিনার জ্ঞান গর্ব বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আছেন। আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমার সম্মানিত শিক্ষক জনাব আসম আব্দুল মঈদ হুজুর, অধ্যক্ষ দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা। আমি আমার সম্মানিত শিক্ষক মহোদয়কে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকে 15 আগস্ট জাতীয় শোক দিবস। এই দিনে আজ থেকে 45 বছর আগে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবকে সপরিবারে শহীদ করা হয়েছিল। আজকের দিন বাঙালি জাতির জন্য অত্যন্ত বেদনাবিধুর এবং শোকাবহ, কারণ তার মতো নেতৃত্ব ঘন ঘন জন্মায় না। তার হাত ধরেই আমরা লাল সবুজের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস 2020 আলোচনা নিয়ে আসতেছেন আজকের অনলাইন ফ্রি স্কুলের সম্মানিত ইংলিশ শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান পারভেজকে স্যারকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই উপস্থিত আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি যেই দিনটি আসলে অনেক দুঃখের এবং কষ্টের, কারণ এবং এই দিনটিতে আমরা এমন একজনকে হারিয়েছি যার জন্য আমরা এই স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি এবং যার জন্য আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদেরকে বিবেচনা করতে পারছি এবং স্বাধীন এবং আমরা আমাদের মনের ভাবগুলো স্বাধীনভাবে বলতে পারছি। আমি একটি ঘটনা বলি। তো যাই হোক, আমরা যে এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। তার গুরুত্ব বোঝাতে যে তাকে বাংলাদেশের স্থপতি কেন বলা হয় বা তার যে গুরুত্ব, এটা বোঝানোর জন্য আমি একটি ঘটনা বলবো। এটি আমি আমার নানু ভাইয়ের কাছ থেকে শুনেছি। আমার নানু ভাই কোনো এক জায়গায় ট্রেনে যাচ্ছিলেন। সে সময় পাকিস্তানিদের অধীনেই আমাদের বর্তমান বাংলাদেশ ছিল। তো টিকিট কেটে যখন তিনি ট্রেনে চড়ছেন, একটি সিটে বসছেন, তো এক বিহারি এসে তাকে উর্দুতেই বলছে যে কোথায় যাবেন। তো আমার নানু ভাই বলছে যে অমুক জায়গায় যাব। তো তারপরে বলছে যে টিকিট কাটছেন, বলছে যে হ্যাঁ টিকিট আছে। টিকিট দেখছে, দেখার পরও আমার নানু ভাইকে যখন সে উঠতে বলছে, তো আমার নানু ভাই বলছে যে আমার তো টিকিট আছে, আমি কেন উঠব। তখন আসলে এটা আমি কেন বলছি যে পাকিস্তানিদের যে নির্মমতা, নিষ্ঠুরতা বা আমাদের দেশের মানুষ কেন স্বাধীন হয়েছিল। আমরা সবাই জানি পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটিই কিন্তু আলাদা পার্ট হলে দুইটি কিন্তু মুসলিম ছিল। আমরা সবাই জানি যে মুসলিম ভাই ভাই, তাহলে কেন আলাদা হওয়ার প্রয়োজনীয়তা কেন আসলো? এইটা কিন্তু মেইন বিষয়, যে মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকবে, কিন্তু ভাই ভাই আলাদা হওয়ার প্রয়োজনীয়তা কেন আসলো, আমি এটা বোঝানোর জন্য আসলে বলছি। তো তখন আমার নানু ভাইকে লাথি মেরে সে সিট থেকে ফেলে দিয়ে বসে। তাহলে দেখেন যে এই যে পাকিস্তানি হানাদার বাহিনী বা পাকিস্তানি শাসক গোষ্ঠী কত নির্যাতন, নিপীড়ন। শুধু তাই না, আমরা আরও জানি যে এই পূর্ব পাকিস্তানের অনেক কোয়ালিফাইড পার্সন থাকা সত্ত্বেও তার বিভিন্ন জব ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা বঞ্চিত লাঞ্ছিত ছিলাম। আর মা বোনদের কথা তো বলতেই হয়, তারা কোথাও মানে একেবারে নিরাপদ ছিল না। আর একটা বিষয়, সেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইনি বলেছিলেন যে বেশ কিছু, উনি কিন্তু প্রথমে কখনোই বলে নাই যে আমরা একটি স্বাধীন সার্বভৌম আলাদা রাষ্ট্র চাই। আমরা 6 দফা দাবির কথা শুনেছি, ওর মধ্যে উনি বলেছিলেন যে দুইটি দেশের আলাদা পৃথক মুদ্রা থাকবে কিন্তু সহজে বিনিময়যোগ্য। এক কথায় আরও এরকম বেশ কিছু বিষয় আছে যে উনি চেয়েছিলেন দুই দেশের মধ্যে যেন একটা ব্যালেন্স ওয়ে থাকে বা সবকিছু ভারসাম্যপূর্ণ হয়, যেন আমরা দুইটি মুসলিম দেশ যেন সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারি। কিন্তু তারা সেই দাবিগুলো তারা মেনে নেয়নি। না মেনে নিয়ে তারা শুধু তাদের দাবিগুলো আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। তারা চেয়েছিল যে উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হবে। একটা জিনিস, একটা বাচ্চা ন্যাচারালি বা আল্লাহ গিফটেড ভাবে যে ভাষা সে পেয়ে থাকে, সে ভাষা ছাড়া অন্য ভাষায় তার জন্য কথা বলাটা অনেক কঠিন। তো
কিন্তু তারা সেটা মানেনি। তারা কি করতে চেয়েছিল? তারা তাদের উর্দু ভাষাটাকে এই বাংলা ভাষাভাষী মানুষদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। এই যে বিভিন্ন দিক দিয়ে যে নির্যাতন, নিপীড়ন, শোষণ, এইগুলো থেকে বাঁচার জন্য যিনি প্রথম আমাদের পথ দেখিয়েছিলেন তিনি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এই মানুষটিকে কিছু ষড়যন্ত্রকারী, যারা আসলে সত্যি কথা, একটা কথা আমরা সবাই জানি যে নিজেদের মানুষই কিন্তু কাছের মানুষের বেশি ক্ষতি করে। এরকম কিছু মানুষ স্বাধীনতার পরে এরকম একটি চক্র যারা ষড়যন্ত্র করে ঠিক আজকের এই দিনে এই মহামানবটিকে হত্যা করে এবং সপরিবারে হত্যা করে তার স্বপ্নকে একেবারে বিলীন করে দেওয়ার জন্য। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু এরকম একটি ষড়যন্ত্রকারী চক্র তার সেই স্বপ্নকে বাস্তবায়ন হতে দিবে না বলেই তাকে এই বাংলাদেশের বুক থেকে তাকে সপরিবারে হত্যা করে। তবে একটি সুখের বিষয় সেটি হচ্ছে যে আমাদের বর্তমান মাননীয় জননেত্রী শেখ হাসিনা আল্লাহর রহমতে উনি বেঁচে যায়। তো আমি পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বৈষম্যহীন, নিপীড়নহীন, শোষণহীন যে একটি সমাজ, ভারসাম্যপূর্ণ একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেই সমাজের স্বপ্ন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং সেই জন্য আমরা সরকারকে সাহায্য করব এবং আমরাও আমাদের সততা, নিষ্ঠা, পরিশ্রম দিয়ে চেষ্টা করব যাতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। তো পরিশেষে আমি তার আত্মার মাগফিরাত এবং তার আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধরনের মানুষ কচু গাছের মতো জন্ম নেয় না, কয়েক শতাব্দীতে একজন করে মানুষ জন্ম নেয়, যিনারা দেশ ও জাতির জন্য আপ্রাণ চেষ্টা করে যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেমনই একজন মানুষ। তো যাই হোক, তিনার জীবনী নিয়ে এবারে আলোচনায় নিয়ে আসতেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পদার্থ টিচার মোহাম্মদ মিতুল স্যারকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থিত অতিথিবৃন্দ এবং আলোচকবৃন্দদেরকে। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনে কিছু পাকিস্তানি দালাল, পথভ্রষ্ট বাঙালি যারা ক্ষমতার লোভে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের জাতির পিতা এবং বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন দেশের বাইরে থাকায় বেঁচে যান, কিন্তু তার ক্ষত তিনি এখনও বয়ে বেড়াচ্ছেন, কারণ স্বজন হারানোর কষ্ট শুধুমাত্র স্বজনেরাই বোঝে। সেই 75-এর আমাদের জাতির জনককে হত্যাকারী পথভ্রষ্ট সেই দালালরা আজও সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আমাদের দেশেও গোপনে তারা ষড়যন্ত্র আজও করে যাচ্ছে। সব কিছু বাধা অতিক্রম করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের দেশকে বঙ্গবন্ধুর দেখা স্বপ্নের পথে নিয়ে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে সেই সোনার বাংলায় যেতে চাই, যে সোনার বাংলায় কোনো অসাম্প্রদায়িকতা থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা স্বপ্ন দেখি বঙ্গবন্ধুর স্বপ্নে, যে স্বপ্ন দেখে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমাদের যে স্বপ্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে, আমরা সে স্বপ্ন বাস্তবায়িত করব এবং আমাদের সেই পথে নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেদিন যারা বাঙালি জাতির জনককে হত্যা করেছে তারা এখনও জীবিত।
তারা এখনও পালিয়ে রয়েছে, পলাতক রয়েছে, তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন করতে হবে। তাদেরকে অবশ্যই তাদের পাপের শাস্তি ভোগ করতে হবে এবং তারা যেন দ্বিতীয় কোনো 15ই আগস্ট বাংলাদেশে বাঙালি জাতির জন্য নিয়ে না আসতে পারে, সর্বদা সজাগ থাকতে হবে। আমরা চাই না আরেকটা 15ই আগস্ট এসে আমাদের জাতিকে আরও 100 বছর পিছিয়ে দেওয়া হোক। আমরা চাই না আমাদের দেশে আবার একটা অরাজনৈতিক এবং অরাজকতা সৃষ্টি হোক, আমরা চাই না যে আবার কোনো খারাপ শক্তি আমাদের দেশে রাজত্ব করুক এবং আমাদের দেশকে ধ্বংস করে দিক। আমরা চাই আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নকে লালিত করে সামনে এগিয়ে যাবে এবং বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা জ্বলজ্বল করে জ্বলবে। পরিশেষে আমি বলতে চাবো, যুদ্ধ এখন আমাদের শেষ হয়নি, কারণ এখনও তারা পলাতক রয়েছে, এখনও সেই দালালরা দেশে অবস্থান করছে। যুদ্ধ আমাদেরকে করে যেতে হবে এবং সবসময় সজাগ থাকতে হবে। আজ 15ই আগস্টে এই ব্যথা ভরা দিনে দেখতে দেখতে 45 বছর 15ই আগস্ট চলে আসছে, আরও হয়তো 15ই আগস্ট আসবে, আবারও আমরা এভাবে বক্তৃতা দিব, কিন্তু যারা সেদিন আমাদের জাতির জনককে হত্যা করেছে তারা এখনও হাসি মুখে পুরো বিশ্বে ঘুরে বেড়াচ্ছে। আমাদের তাদেরকে আবারও জোর দাবি জানাই, তাদেরকে আমাদের অবশ্যই শাস্তির সম্মুখীন করতে হবে এবং আগামীতে যেন আর কোনো 15ই আগস্ট না আসে সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। পরিশেষে আমি বঙ্গবন্ধুর এবং তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুন এবং বঙ্গবন্ধুর স্বপ্নে উজ্জীবিত হয়ে একটি সোনার বাংলার স্বপ্ন দেখতে চাই এবং একটি সোনার বাংলা দেখে যেতে চাই বাংলাদেশে এবং সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে অবদান রাখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মোহাম্মদ মিতুল স্যারকে তিনার জ্ঞান গর্ব বক্তব্য দেওয়ার জন্য। আসলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একটি দলের নেতা নয়, তিনি বাঙালি জাতির নেতা। তিনি বাঙালিকে শোষণমুক্ত, জুলুমমুক্ত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি জাতি হিসেবে প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। প্রায় 14.5 বছর জেলখানায় কাটিয়েছেন। তিনার একটি স্বপ্ন ছিল শুধুমাত্র সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তিনার অসমাপ্ত আত্মজীবনী পড়লে বোঝা যায় তিনি অনেক কিছু করে গেছেন, যেটা এখন পর্যন্ত জননেত্রী, মাদার্স অফ হিউম্যানিটি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা চাই বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, ঘুষমুক্ত বাংলাদেশ হোক। তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞান টিচার ভাস্কর দাস স্যারকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ধন্যবাদ স্যারকে আজকে অনুষ্ঠানের এ পর্যায়ে আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আজকে যে অনুষ্ঠানটার যারা যারা কমিটিতে আছেন বা আয়োজক আছেন সকলকে অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ যে আজ আমি একটু সুযোগ পেয়েছি সেই মানুষটিকে নিয়ে বলার, যার নামটি বাংলাদেশের সৃষ্টির থেকে অতপ্রতভাবে জড়িত। বাংলাদেশ সৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু এর পিছনে অনেক গভীর একটা ইতিহাস রয়েছে। ইতিহাসটা আমাদের তো জানা, আমরা তখন জন্মগ্রহণ করিনি, কিন্তু শুনছি বা শুনেছি বা বারবার শুনতেছি। অনেক সময় উপলব্ধি হয়েছে আরে এটা তো যুদ্ধ এমনিতেই হয়েছিল, এখন যুদ্ধ লাগলে আমিও যাব, আমি দেশটাকে স্বাধীন করব। কিন্তু ওই সময়ে যারা ছিল, সমসাময়িক সময়ে, তারাই একমাত্র বলতে পারবেন কি কষ্ট, কি যন্ত্রণা, কি নির্যাতনের শিকার হতে হয়েছে। নিজের দেশ, নিজেরা সব কিছু করছে 2 হাত দিয়ে, অথচ এই সব কিছু চলে যাচ্ছে অন্যের কাছে। নিজেরা আমরা স্বাধীনভাবে চলতে পারছি না, ঠিকভাবে কথাও বলতে পারছি না। তো এই দেশের যত আন্দোলনগুলো আছে, এই আন্দোলনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বলিষ্ঠ নেতৃত্বে সবকিছু
রূপকল্প বা সবকিছুর মানচিত্র তিনি কিন্তু তার মাথায় এঁকে নিয়েছিলেন এবং তার পরিকল্পনা অনুযায়ী সব কাজগুলো হচ্ছিল। বাংলাদেশ স্বাধীন হবে, স্বাধীন হওয়ার পর এদেশের পতাকা কেমন হবে, এদেশের জাতীয় প্রতীকগুলো কেমন হবে, জাতীয় সব বিষয়গুলো কি হবে, এগুলো সব তিনি লিপিবদ্ধ করে গিয়েছিলেন। 25শে মার্চ যে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল ঢাকা শহরে, এটার আজ কিন্তু বঙ্গবন্ধু করতে পেরেছিলেন এবং তিনি অন্যান্য যে নেতৃবর্গ আছেন তাদেরকে তিনি সবকিছুর নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। অস্থায়ী সরকার গঠন, কিভাবে মুক্তিযুদ্ধে বিশ্বের কাছ থেকে সাহায্য নিতে হবে, সবকিছু কিন্তু তারই রূপকল্পনা। অথচ দেখুন আজকে সেই মানুষটি নেই, সেই অভিভাবকই নেই। অভিভাবকহীন আমরা। যদিও তার কন্যা বর্তমানে চেষ্টা করছেন সবকিছুকে কন্ট্রোলে আনার বা সবকিছু করার। আমি আসলে আজকে বঙ্গবন্ধুর পুরো জীবনীটাই আলোচনা করতে চেয়েছিলাম, সময় স্বল্পতার কারণে আমি অতটা আলোচনা করতে পারছি না, যেহেতু সময় আমাদের কম, আরও অনেকেই আছেন বলার জন্য। তো তারপর আমি একটু হালকাভাবে, যেটুক না করলেই নয় সেটুক বলছি। শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুনের কিন্তু সন্তান তিনি। গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, এটা এখন সবারই মুখস্থ। মধুমতি নদীর তীরে বেড়ে উঠেছিলেন তিনি। তার শৈশব থেকে, শিশুকাল থেকে শৈশব কৈশোর সবগুলোই মানুষের কথা ভেবে, মানুষকে ভালোবেসে এবং মানুষকে মানুষ ভেবে কিন্তু তার জীবনটা গিয়েছে। আমরা ছোটবেলা বা ছোট ক্লাসে অনেকগুলো গল্প আছে, আসলে এগুলো কিন্তু সত্যি, যে বৃষ্টিতে গেছে, তার ছাতা আছে কিন্তু তার বন্ধুর ছাতা নেই, সে তার বন্ধুকে ছাতাটি দিয়ে দিল। একবার ভয়াবহ বন্যা হয়েছে, তাদের গলার সব ধান সে কৃষকদের বা গরিবদের দিয়ে দিয়েছে। তার বাবা যখন এসে বলছে, বাবা তুমি এটা করলা কেন? বলছে, বাবা দেখো আমাদের তো অনেক খাবার বা আমাদের তো আছে, কিন্তু ওই লোকগুলোর যে নেই, ওনারা তো কষ্ট পাচ্ছে, আমি মানুষ হয়ে কি কষ্টটা সহ্য করতে পারি? তাহলে চিন্তা করুন এরকম কে কয়জন ভাবে। এরপরে সে যখন ছাত্র অবস্থায়, তখনই কিন্তু সে বিভিন্ন রোগ, বেরি থেকে শুরু করে চোখের সমস্যা, এইসব কারণে সে কিন্তু 2-3 বছর করে পিছিয়ে গিয়েছে পড়াশোনার জীবন থেকে। এরপরেও তিনি কিন্তু থেমে থাকেননি, তার মনের শক্তিকে হারাননি। তিনি নিজের আত্মবলে এবং এই দেশ ও দশের কথা ভেবে কিন্তু তিনি এগিয়ে গেছেন। তার বাবাও কিন্তু সেই এলাকায় অনেক নামি দামি বা খ্যাতিসম্পন্ন লোক ছিলেন। বঙ্গবন্ধুকে যখন দেখা যাচ্ছে খুব ছোট স্কুল জীবনেই তার এলাকায় হিন্দু এবং মুসলিমে একটু দ্বন্দ্ব বেঁধে যায়, তার বন্ধুকে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানকার কিছু প্রভাবশালী হিন্দুরা তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করে। বঙ্গবন্ধু শোনার সঙ্গে সঙ্গে অকুত ভয়ে ছুটে যান সেখানে বিভিন্ন বাকবিতণ্ডা হয় এবং শেষ পর্যায়ে পুলিশি কেস হয়। সেই বয়সে তিনি কিন্তু জেল খেটেছেন। এই জেল খাটা বিষয়ে যদি আমি বলতে চাই, তাহলে আসলে জীবনের তার 4 ভাগের 3 ভাগে তিনি জেলে কাটিয়েছেন। তার ছোট ছোট শিশু সন্তানরা বাবার অপেক্ষায় অপলক দৃষ্টিতে রাস্তার দিকে চেয়েছিলেন। তার স্ত্রী, তার মা, তার বাবা, তারপরেও তিনি কখনো দুর্বল হয়ে পড়েননি এই আপন মানুষদের আবেগে বা ভালোবাসায়। তিনি ভেবেছিলেন দেশের কথা, এই দেশের মানুষকে কি করে পরাশক্তির কাছে বা অপশক্তির কাছে কিভাবে জয় করা যায়, এই দেশের মানুষকে মুক্তি দেওয়া যায়। বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিল 7ই মার্চের ভাষণ, আমরা জানি এটা ইউনেস্কো থেকে স্বীকৃত পেয়েছে, খুবই সম্মানের বিষয়, বহির্বিশ্বে আমাদের একটা গর্বের বিষয়। এই 19 মিনিটের ভাষণ তিনি প্রথম মুখে বলেছিলেন
এই দেশের তো অনেক এই পৃথিবীর তো অনেক নেতা রয়েছেন, কিন্তু নেতাদের মধ্যে যত ভাষণই দিয়েছে সবাই লিখিত ভাষণ দিয়েছে। ইনি একমাত্র যে লিখা নেই, কোনো কিছু নেই, মুখে ভাষণটা দিয়েছেন। এবং এই ভাষণের মধ্যে একটা দেশ কিভাবে চলতে পারে, এই দেশের গণতন্ত্র কিভাবে ফিরে আসতে পারে, এই দেশে যে অত্যাচারিত হচ্ছে মানুষরা, এরা কিভাবে সচেতন হতে পারে, রুখে দাঁড়াতে পারে, এই দেশকে মুক্তি এনে দিতে পারে, সব কিছুই ছিল এই ভাষণের মধ্যে। এসব বিবেচনা করে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের অন্তর্ভুক্ত হয়েছে এটা 2017 সালের 30শে অক্টোবর। এই ভাষণটা 1095 তথা 1108 শব্দের। তাহলে অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় যে এমন একজন মানুষকে আমরা পেয়েছিলাম এই দেশে, যে অলিখিত একটা ভাষণ, 19 মিনিটের ভাষণ দিয়ে গোটা বিশ্বে একটা স্থান করে নিয়েছেন। বঙ্গবন্ধুকে প্রতি ক্ষেত্রে কিন্তু নির্যাতিত হতে হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই। 1952 সালের ভাষা আন্দোলন থেকে সে কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার পথেও বা আদর্শ ছিলেন সোহরাওয়ার্দী, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। যদিও পরের দিকে এসে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী একটু মতবিরোধ বা একটু মনোমালিন্য থেকে দল আলাদা হয়ে যায় বা ভিন্ন হয়ে যায়। বঙ্গবন্ধু এমন এক ব্যক্তি, আসলে আমি বলতে গিয়ে ভাষাই আমি হারিয়ে ফেলছি যে কি বলবো আর কি বলবো না, একটু এলোমেলো মনে হয়ে যাচ্ছে। এই একজন মহান ব্যক্তিকে কি করে, মানে কতটা বর্বর হলে, কতটা নিষ্ঠুর হলে এভাবে সপরিবারে মারা যায়। আসলে যারা মেরেছিল তারা চায়নি যে এই দেশ সোনার বাংলায় পরিণত হোক, এদেশের মানুষরা মাথা উঁচু করে বাঁচুক। সেই ধানমন্ডির বাড়িতে এখনো সেই রক্তের ছাপগুলো আছে। যদি কেউ কারো যাওয়ার সুযোগ হয় অবশ্যই গিয়ে দেখবেন, সিঁড়ির মধ্যে রক্তগুলো পড়ে আছে এবং ওগুলো কাঁচ দিয়ে বা বিভিন্নভাবে সংরক্ষণ করে রেখেছে। এবং তার পুত্র সন্তান যে ছোট, একবারে অনেক ছোট, তাকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। কি লাভ পেয়েছেন তাকে মেরে? শুধু ক্ষমতায় আসার জন্য? আসলে কি এটা উচিত? আমরা মানুষ হয়ে যদি মানুষের কথা না ভাবতে পারি, তাহলে আমাদের এই জন্ম বৃথা, ধিক আমাদের এই জন্মে। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, গল্প বা অসংখ্য অনেক কিছু রচনা হচ্ছে। আসলে এতেও আমার মনে হয় না তাকে সম্মান জানানোটা আমাদের পূর্ণভাবে, সফলভাবে হচ্ছে। অনেকটা গ্যাপ থেকেই যাচ্ছে, বা মনে হচ্ছে আমাদের আরো কমতি রয়েছে। এই ব্যক্তি পৃথিবীতে একজন আদর্শ মডেল হিসেবে রয়েছেন। তাকে আমরা চাই, আরো চাই, বারংবার চাই, তার মতো এরকম নেতা আবার বাংলায় জন্মগ্রহণ করুক। আমরা তার আদেশে অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে, তার আদর্শে আদর্শিত হয়ে তার দেখানো পথে আমরা চলব। এবং অবশ্যই আমরাও এই দেশকে যা জন্মের পর যা দেখেছি তার থেকে আরো 10 গুণ যেন দিয়ে যেতে পারি, এই কামনাই করব। কবি অন্নদা শঙ্করের সেই কবিতাটি আমার আবার বলতে ইচ্ছা করছে, এটা বলেই শেষ করছি। যতকাল রবে পদ্মা মেঘনা, গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আর বঙ্গবন্ধুর আদর্শে পথ চলবেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা যেসব নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা মেনেই আমরা চলব।
আমাদের দেশকে একটা রোল মডেল করব আমরা পৃথিবীর বুকে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভাস্কর দাসকে তিনার জ্ঞানগর্ভ বক্তব্য দেওয়ার জন্য। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে বলতে গিয়ে কখনো কেউ শেষ করতে পারবেন না। তিনি এত বেশি বাঙালি জাতির জন্য, বিশ্ব নেতৃত্বের জন্য কাজ করে গেছেন। গোটা বিশ্বের রাজনীতিবিদ সকলেই তিনাকে নিয়ে পর্যালোচনা করেন। তো যাই হোক, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের তথ্য যোগাযোগ প্রযুক্তি টিচার মোসাম্মদ শারমিন আক্তার ম্যাডামকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আসলে আজকের এই দিনটি এমন একটি দিন যে ভাষায় যদি বর্ণনা করতে যাই তাহলে হৃদয় আমাদের অনেক কষ্টে রক্তে যেন লাল হয়ে যায়। তবুও কিছু না বললে নয়, ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে জাতির জনক, এই দেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু না বললেই নয়। তো তার সম্পর্কে বলতে গেলে, লিখতে গেলে অনেক কিছু বলতে হয়, অনেক লিখতে হয়। তো আমি এত বেশি কিছু লিখতে হয়তো আজকে বলতে পারবো না। সামান্য দুটি কথা বলতে চাই। তিনি ছিলেন একজন আমাদের এই দেশের পিতাই শুধু নন, বন্ধুই শুধু নন, তিনি এদেশের একজন লেখক ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, বন্ধু ছিলেন। তিনি ছিলেন এই জাতির একজন মহামানব। তিনি ছিলেন ছোট মানুষের বন্ধু, বৃদ্ধ মানুষের বাবা মা, ছোট মানুষের খেলার সাথী। তিনি ছিলেন অনেক কিছু। আসলে এই মানুষটি যদি আজ বেঁচে থাকতেন তাহলে আমরা এই বাংলাদেশে আরও অনেক কিছু অনেক আগেই পেতাম। আমরা যতটুকু পেয়েছি তার অনেক বেশি পেতাম যদি এই মানুষটি বেঁচে থাকতেন। তো আজকের এই দিনে তিনি চলে গেছেন রক্তাক্তভাবে, কিন্তু কিছু মানুষের মাঝে এখনও রয়ে গেছেন তিনি, যে মানুষগুলোকে কষ্ট দিয়ে থাকে প্রতিনিয়ত, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, কিন্তু কিছু বলার নেই, কিছু করার নেই। তারা আসলে চায়নি কখনো এই দেশ আমরা স্বাধীনতা পাই। তারা কখনো চায়নি এই দেশে একজন লেখক প্রতিষ্ঠিত হোক। তারা চায়নি কখনো এ দেশের একজন সৈনিক ভালোভাবে এই দেশ পরিচালনা করুক। তারা চায়নি আমরা মাথা উঁচু করে বিশ্বের মধ্যে দাঁড়াই। তারা আসলে কখনোই চায়নি যে আমরা প্রতিষ্ঠিত হই। তারা চেয়েছিল আমরা যেন সারা জীবনে অন্যের মুখাপেক্ষি হয়ে থাকি। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন আমরা যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকি, অন্যের মুখাপেক্ষি না হই, নিজে প্রতিষ্ঠিত হই, সোনার একটি দেশ পাই, আমাদের ভাষাকে আমরা মুক্তভাবে আমাদের নিজস্ব ভাষায় কথা বলি, স্বাধীনতা পাই, মা বোনেরা যাতে অন্ধকারের মধ্যে রাস্তাঘাটে নিশ্চিন্তভাবে চলাফেরা করে। তিনি তাই চেয়েছিলেন। এটাই হয়তো তার দোষ ছিল। তিনি চেয়েছিলেন সম্মান দিতে আমাদের মতো মেয়েদের, মাদের। তিনি চেয়েছিলেন সবার মুখে অন্ন বা খাদ্য, বাসস্থান এগুলোর ব্যবস্থা করতে। তিনি চেয়েছিলেন প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে, এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে। হয়তোবা তার এটাই ভুল ছিল। আসলে কি তাই ভুল ছিল? না, সেই ভুল মানুষগুলির চোখে তিনি একজন ভুল মানুষ ছিলেন। তাই আজকের এই দিনে তাকে রক্তাক্তভাবে সপরিবারে জীবন দিতে হয়েছে। তো আমি আর কিছু বলতে চাই না। সবার কাছে, দেশবাসীর কাছে আমার এই ইউটিউব চ্যানেলের সকল শিক্ষক বৃন্দকে সবাইকে আহ্বান করতে চাই যে আজকের দিনে আমরা
তার জন্য, তার পরিবারের জন্য মাগফিরাত কামনা করব। তিনি যেন চির জান্নাতবাসী হন, জান্নাতুল ফেরদৌস পান। তার সুযোগ্য কন্যা যে দেশে এখন নেতৃত্ব দিচ্ছেন, তিনি যেন চিরজীবী হন এবং সুন্দরভাবে তার অসমাপ্ত গল্পগুলো, অসমাপ্ত চাওয়াগুলো যেন আমাদেরকে তিনি পূর্ণ করে দিয়ে আমাদেরকে তৃপ্ত করে দিতে পারেন। মহান রাব্বুল আলামিন যেন ওনাকে সেই যোগ্যতা দান করেন এবং সেই ক্ষমতা দান করেন। আমরা সবাই মিলে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ্য কন্যাকে আরও যোগ্য করে তোলেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে একটি কথা আহ্বান জানাবো বা অনুরোধ করতে চাই যে আমরা আসলে যারা শিক্ষক অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা কোচিং বা শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ইউটিউব শিক্ষক। তো এই শিক্ষকগুলো আসলেই কতটুকু মর্যাদা পেয়েছি আমরা? অনেক যুব সমাজ, শিক্ষিত সমাজ কিন্তু স্কুল কলেজে আমরা ঠাঁই পাইনি। যারা যোগ্য, অনেকেই যোগ্য আছে যারা স্কুল কলেজে ঠাঁই পেনি, তারা হয়তো না নিজের যোগ্যতাগুলো দিয়ে একটা চ্যানেল খুলেছি আমরা। হ্যাঁ, এগুলোকে যেন তিনি আমাদের একটু সুনজরে দেখেন, আমাদেরকে যেন একটু ভাবেন, এই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ম্যাডামকে, তিনি আর মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত বাংলা শিক্ষক মোহাম্মদ আবু নাসির স্যার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় শোক দিবস শীর্ষক আলোচনা সভা 2020। আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিজ্ঞ আলোচকবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত শ্রোতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা তো আমরা সবাই এতক্ষণ ধরে শুনলাম। আমি আর কিছু নতুন করে বলতে চাচ্ছি না, তবে দুই একটি কথা বলার জন্য তো এসে গিয়েছি। তাই বলতেছি যে আমরা আজকে আমাদের প্রাণপ্রিয় নেতাকে হারিয়ে ফেলেছি। আমাদের এই নেতা কত বড় নেতা ছিলেন, তার সম্পর্কে তিনি কত বড় নেতা ছিলেন, তার ত্যাগে বাংলাদেশ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্ম না নিতেন বা বাঙালি জাতির কর্ণধার না হতেন, তাহলে হয়তো আমরা এই স্বাধীনতা, কষ্টে অর্জিত স্বাধীনতাকে পাইতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি এমন একজন নেতা বাংলাদেশের জন্য, তার সাথে আমরা কাউকে তুলনা করব না। কেন তুলনা করব না? যে পৃথিবীতে যতগুলো স্বাধীন দেশ আছে, সব স্বাধীন দেশের একমাত্র দলিল হচ্ছে সংবিধান। আমাদের এই বাংলাদেশ যে সংবিধানটি আছে, এটি একমাত্র বঙ্গবন্ধু দেওয়া এই বাংলাদেশের উপহার, বা বাংলাদেশকে তিনি উপহার দিয়েছেন। আমরা যাদের কাছ থেকে এই স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি বা আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি, পাকিস্তানের এই সংবিধানটি রচনা করতে গিয়ে সময় লেগেছিল প্রায় 10 বছর। আর আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে একটা বিশ্বের বৃহৎ দেশ ভারত, তাদের সময় লেগেছিল প্রায় 3 বছর। কিন্তু আমাদের দেশের এই সংবিধানটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 9 মাসে আমাদের উপহার দিতে সক্ষম হয়েছেন। এ থেকে আমরা প্রমাণিত হই যে তিনি আমাদের জন্য নিবেদিত ছিলেন। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কখনো বিতর্ক জড়াবো না। কেন জড়াবো না? যে পৃথিবীর যেমন প্রতিটি দেশের স্বাধীনতা রক্ষার জন্য সংবিধান রচনা আছে। বাংলাদেশ যখন জন্ম নিয়েছিল তখন 7 কোটি জনগণ ছিল, বাঙালি ছিল, কিন্তু তাদের নাম একজন কারো এই সংবিধানে লেখা হয়নি। এমনকি যিনি এই সংবিধানটি লিখেছেন তিনি বিশ্ব বরেণ্য একজন নেতা ছিলেন, তিনি আন্তর্জাতিক আদালতের একজন বিচারক ছিলেন, ডক্টর কামাল। তিনিও তার নামটি লিখেননি, কারণ তার নামটির সাথে বঙ্গবন্ধুর সাথে তার নামটি যায় না। তিনি এই বিষয়ে এই জন্যই তিনি তার নামটি দেননি। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে আমাদের নেতা কত বড় নেতা ছিলেন। এই মহিয়ান নেতার ত্যাগেই আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা এই স্বাধীনতাকে শ্রদ্ধা করব অবশ্যই মন থেকে। এবং আমি আরেকটি কথা যোগ করতে চাচ্ছি যে আমরা এই স্বাধীনতাকে নিয়ে বা আমাদের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক করি। এই বিতর্কের জায়গাটি থেকে আমি একটি কথা বলতে চাচ্ছি যে যখন বাংলাদেশ স্বাধীন
স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল তখন ছিল 25 তারিখ থেকে বাংলাদেশ যুদ্ধ শুরু হয়েছিল, রাত থেকে 25 তারিখ, কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণা হয়েছিল 7ই মার্চে। তিনি তার এই 7ই মার্চে বিশ্বের যে দুনিয়া কাঁপানো বা বিশ্ব কাঁপানো যে 6টি ভাষণ আছে তার মধ্যে বঙ্গবন্ধুর এই একটি ভাষণ ছিল অলিখিত, যেটা ভাষণে বলেছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখান থেকে আমরা প্রমাণ্য দলিল দিতে পারি যে বাংলাদেশের একমাত্র স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু। এই প্রশ্নটি নিয়ে কোনো বিতর্ক করার আমরা আর যোগ্যতা রাখি না, এটা নিয়ে আর আমরা কখনো করব না। এখন আমরা আমাদের নেতাকে হারিয়ে ফেলেছি। বঙ্গবন্ধুর এই কন্যা, বাংলাদেশ দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার ওই নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নে এগিয়ে যাচ্ছে। আমরা এই নেতাকে অবশ্যই স্যালুট করব। তিনি আমাদের যেই কমান্ডগুলো করে আমরা অবশ্যই সেই কমান্ডগুলো মেনে চলব, এবং আমাদের এই দেশকে যদি আমরা এই স্বাধীনতাকে কষ্টে অর্জিত স্বাধীনতাকে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমরা অবশ্যই আমাদের এই ইসলাম ধর্ম বা আমাদের অসাম্প্রদায়িক দেশ এটা ধরে রাখতে পারবো না, এমনকি আমাদের ধর্মকে ধরে রাখতে পারবো না, আমরা আমাদের মায়ের ভাষার কথা বলতে পারবো না। অবশ্যই আমরা এই দিকগুলো খেয়াল করে আমরা সবাই বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করব, তিনি যেন জান্নাতবাসী হন। তিনি আমাদের জন্য যেরকম কষ্ট করে গেছেন আমরা যেন কৃতজ্ঞতা স্বীকার করে তার জন্য আমরা নিবেদিত থাকতে পারি। আমি সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসলে আজকের দিনে যে শোকের দিন, সেই শোকের দিনে অল্প কিছু কথা বলি। সেটা হচ্ছে এই ধরনের বাঙালি, এই ধরনের মানুষ শতাব্দীতে একজন করে জন্ম নেয়, কয়েকশো শতাব্দীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একজন অসামান্য নেতৃত্ব, যার নেতৃত্বে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র জন্ম নিয়েছে। তিনি বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তিনি আইন বিভাগে পড়াশোনা করেছিলেন, তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চেয়েছিলেন শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আসলে একের দোষ অন্যের উপরে চাপানো কখনোই ঠিক নয়। সেদিন 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ তার সপরিবারে হত্যা করা হয়। মাসুম পুত্র শেখ রাসেলকেও হত্যা করা হয়। যে শেখ রাসেল ছোটবেলায় তার বাবা যখন জেলখানা থেকে ফিরে আসে, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনাকে বলেছিল, হাসু দিদি তোমার বাবাকে কি আমাকে বাবা বলতে দিবে? যে লোকটি জেলখানায় থেকে তিনার ছোট ছোট বাচ্চাদেরকে সময় দিতে পারেননি শুধুমাত্র একটি জাতিকে প্রতিষ্ঠা করার জন্য, একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য, স্বাধীনভাবে যেন আমরা বাঁচতে পারি, সেই দিন তিনি এই জন্য প্রচেষ্টা করেছিলেন। তিনাকে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, পাকিস্তানিরা তাকে হত্যা করতে পারেনি। 1966 সালে 6 দফা আন্দোলন করেছেন, তিনি 6 দফা দাবি উত্থাপন করেছেন, যেটাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। তিনি 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় 1 নম্বর আসামি হয়েছেন। 1969 সালে গণ অভ্যুত্থানের মুখে পাকিস্তান সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। সেই সময় ডাকসুর ভিপি, আওয়ামী লীগ নেতা, ছাত্র নেতা তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। সেই মানুষটি 7ই মার্চের ভাষণে বুঝিয়ে দেন বাঙালি জাতিকে কিভাবে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। তিনি বাঙালি জাতির মুক্তির সনদ সেই 19 মিনিটের অলিখিত ভাষণে তিনি দিয়ে দেন। তিনাকে অপারেশন সার্চলাইটের দিনে 25শে মার্চ অপারেশন সার্চলাইটে যখন বাংলাদেশকে ভয়াল মৃত্যুপুরীতে পরিণত করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, শেখ মুজিবুর রহমানকে তিনারা হত্যা করেননি, তিনারা বন্দী করে রেখেছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি 1972 সালে ফিরে আসলেন। আসার পরে দেখা গেল 1975 সালের কিছু বিপদগামী সেনা, যিনারা চাননি বাংলাদেশ অর্থনীতিতে স্বয়ং সম্পন্ন হোক, বাংলাদেশের অর্থনীতি যেন গোটা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হয়। শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সেই বিপদগামী সেনারা সেই স্বপ্নকে ধ্বংস করে দেওয়ার জন্য 1975 সালের 15ই আগস্টে তার বাড়িতে গভীর রাতে হামলা করে তাকে সহ তার পরিবার সকলকে হত্যা করে। শেখ রাসেল
বিছানার নিচে লুকিয়েছিল, তাদের সেনাদের পা পর্যন্ত ধরেছিল, আমাকে মেরো না, আমাকে মুক্তি দাও। সেই মাসুম বাচ্চাটিকেও তারা হত্যা করেছিল, তাকেও মুক্তি দেয়নি। আমরা মাগফিরাত কামনা করছি সেই মহামানব, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সমস্ত সেদিন 15 আগস্টে যারা শহীদ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। ভাষা, বাংলা ভাষা এবং স্বাধীনতার জন্য যত মুসলিম শহীদ হয়েছেন, যত ভাই দেশের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর আমরা যারা বাঙালি বেঁচে আছি, আমরা যেন সারা জীবন বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা যেন চলতে পারি। এই বাংলাদেশের চতুর্পাশে যেই অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠতেছে, সেগুলোকে যেন দমিয়ে দিতে পারি। বাংলাদেশের আনাচে কানাচে যত জঙ্গিবাদ গড়ে উঠতে চাচ্ছে, সবগুলোকে যেন দমন করতে পারি। বাংলাদেশকে যেন শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই 15 আগস্টে যারা শহীদ হয়েছিলেন তাদের সবার জন্য দোয়া করব। দোয়া শুরুতে আমরা সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস একবার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া আল্লাহ, আমরা কিছু সংখ্যক মুসলমান মানুষ মাহবুদ, ইয়া আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে যারা শহীদ হয়েছে মাহবুদ, তাদের সবাইকে তুমি মাফ করে দাও। তাদের জীবনের সমস্ত ছোটোখাটো গুণাগুলিকে তুমি মাফ করে দাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়ার মতো আমাদেরকে তৌফিক দান করে দাও। আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষকে তুমি একনিষ্ঠভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার সুযোগ করে দাও। বাংলাদেশের যতগুলো হারাম পথে রুজি রোজগারের ব্যবস্থা আছে সেগুলোকে বন্ধ করে দাও। হালাল পথে রুজি রোজগারের ব্যবস্থাকে তুমি দীর্ঘায়িত করে দাও। এই বাংলাদেশকে তুমি কিয়ামত পর্যন্ত চালু রাখো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করার তৌফিক দান করে দাও। প্রতিবেশী যত দেশ আছে সমস্ত দেশ যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই ধরনের তৌফিক দান করে দাও। এই বাংলাদেশ থেকে করোনা নামক মহামারীকে তুমি দূর করে দাও। 15 আগস্টে যারা শহীদ হয়েছিলেন, ভাষা, স্বাধীনতা এবং বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছিলেন, সবাইকে তুমি মাফ করে দাও। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।